শাশুড়ির খাবার পরিবেশন দেখে আমি তেলে বেগুনে জ্বলে উঠছিলাম। তিনি একে একে ফার্মের মুরগির তরকারি, ডিম ভুনা, লাল শাক, মাছের ভর্তা ও ডাল এনে টেবিলে রাখলেন। এরপর শিওয়া চলে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, জামাই এখন খাওয়ান শুরু কইরা দেও। তানুর বাপ বাজারে দেশি মোরগ পায় নাই। আমিও ওর বাড়িতে মেলা খোঁজ করছি, পাই নাই। ঘরে যে দুইটা মোরগ আসিল, দুইটারেই হিয়ালে খাইয়া ফেলাইছে। বিয়ালে আরো খুঁজা দেহমনি কারোর বাড়িতে ফাউন যায় কিনা। বিয়ের পর এ নিয়ে দ্বিতীয়বার শ্বশুর বাড়িতে আসা। প্রথমবার আদর আপ্যায়ন ভালোই ছিল। গরু, খাসি, দেশি মোরগ, রুই মাছ, সে আরও কত রকমের তরকারি। তবে আজকের খাবার দেখে মেজাজটাই বিগড়ে গেল একদম। কোনো রকম নিজের রাগ সামনে জিজ্ঞেস করলাম, আপনি এত কষ্ট করছেন যে, তানু কোথায়? ওকে বললেই তো পারতে। জবাবে শাশুড়ি মুচকি হেসে বললেন, কি যে কও জামাই, কষ্ট কি এর আবার? তুমি আমার পোলার মতো। আল্লাহ আমারে কোনো ছেলে সন্তান দেয় নাই। তানুর বিয়ার পর থেকে আমি আর তানুর বাপ তোমারে নিজের ঘর পোলার মতোই দেখি। খাও বাজান, খাও। ওনার পিড়াপিড়িতে খাওয়া শুরু করলাম, যদিও উনি বলেননি তানু কোথায় গিয়েছে। আমার আবার দুপুরে খাবার পর একটু গড়াগড়ি না করলে হয় না, তাই খাওয়া শেষে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। এরপর কখন যে চোখ দুটো লেগে গিয়েছে টেরও পাইনি। যখন ঘুম ভাঙে তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। বিছানায় বসে আছি, তানুকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে পাশের রুমে থাকা শাশুড়িকে জিজ্ঞেস করলাম, তানু কি আসেনি এখনো? আইসে, উড়ানেই আছে, খাড়াও ডাইকে দিতেছি। জবাব দিতে দিতে আমার রুমের দরজা অবধি তিনি আসলেন। এরপর আবার চলে গেলেন। এরপর হাঁক ছেড়ে তানুকে উদ্দেশ্য করে বললেন, তানু, এই তানু, তাড়াতাড়ি ঘরে আয়, জামাই ঘুম থেকে উঠে গেছে। ভেতরের রাগটা এখনো কমেনি আমার। তানু বলেছিল দিন চারেক থাকবে, কিন্তু দুপুরের খাবার দাবারের যা অবস্থা দেখলাম, তাতে একদিনের বেশি থাকার আর কোনো ইচ্ছেই নেই আমার। মনস্থির করলাম, তানু আসলে বিষয়টা নিয়ে কথা বলবো। বিছানায় বসে নাক ফুলিয়ে লম্বা লম্বা শ্বাস নিচ্ছিলাম আমি। তা দেখে তানু বুঝে ফেললো কোনো কিছু নিয়ে রেগে আছি। মৃদু পায়ে কক্ষে প্রবেশ করতে করতে ভীত স্বরে বলল, কিছু কি হয়েছে? আমি শক্ত গলায় বললাম, কি আবার হবে? ভাগ্যিস এমন একটা শ্বশুরবাড়ি জুটেছে আমার। কি আপ্যায়ন! আসার পর থেকেই খালি খোরমা পোলাও আর খোরমা পোলাও খাচ্ছি। আমার তো ইচ্ছে হচ্ছে মাসখানেক অন্তত থাকবো তোমাদের বাড়িতে। কি বলো? আমার মুখে এসব কথা শুনে তানু মাথা নিচু করে বিছানায় পায়ের দিকে এসে বসলো এবার। এরপর নিচু গলায় বলল, শ্বশুরবাড়ির অবস্থা জেনে শুনেই আপনি আমাকে বিয়ে করেছিলেন। তাছাড়া আমার বাবার অবস্থাও এখন ভালো নয়। আপনার যদি খাবার দাবারের সমস্যা হয় তাহলে বলুন, কাল সকালে চলে যাব। তানুর রূপ ও গুণে মুগ্ধ হয়েই ওকে বিয়ে করি আমি। তখন শ্বশুরবাড়ির অবস্থার দিকে এতটা নজর দেয়নি। নিম্নবিত্ত পরিবার হলেও ওইসব আমলে নেইনি। তানুর এমন অসহায় আত্মসমর্পণ মনে যেন এক ধরনের পৈশাসিক আনন্দ অনুভূত হলো আমার। তাচ্ছিলের হাসিতে তানুকে উদ্দেশ্য করে বললাম, হয়েছে হয়েছে, এখন আর ন্যাকামি করতে হবে না। আমি কালই চলে যাব। তোমার যতদিন খুশি থেকে যেও বাপের বাড়ি। তানু আর কোনো জবাব দিল না, চুপচাপ উঠে দরজার দিকে পা বাড়ালো। এমন সময় আমি পেছন থেকে ডাকলাম ওকে। ফিরে তাকালো। জিজ্ঞেস করলাম, দুপুরে কোথায় গিয়েছিলে? পুষ্প ওদের বাড়িতে গিয়েছিলাম, কাল ওর বিয়ে। এখন কোথায় যাচ্ছ? দেখা যাক রাতের খাবারে কি ব্যবস্থা করা যায়। মা বলেছিলেন মোরগ খুঁজতে যাবেন, পেলেন কিনা দেখি। আচ্ছা যাও। তানু কক্ষ থেকে বেরিয়ে গেল। আবার ডাকলাম ওকে, তানু, তানু। ফিরে আসলো। দরজায় কাচুমাচু হয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, জি বলুন। আমি নবাবজাদার মতো কিছুটা গম্ভীর স্বরে বললাম, দিনের বেলায় গিয়েছো ভালো কথা, রাতের বেলা ওই বাড়িতে যাবা না একদম। কথাটা যেন মাথায় থাকে। আচ্ছা ঠিক আছে, যাও এবার। রাত 10টার দিকে শাশুড়ি খাবার খেতে ডাকলেন। তানু এখনও রান্নাঘরে ব্যস্ত সময় পার করছে। খেতে এসে দেখি খাবারের পদ বেড়েছে। মাছের ভাজি, দেশি মুরগির তরকারি, মাছের তরকারি, শাক, ডাল, আলু ভাজি আর ডিম ভুনা। দেশি মুরগির তরকারি দেখে মনটা আনন্দে নিচে উঠল আমার। চেয়ারে বসতে বসতে তানুকে ডাকলাম, তানু, এই তানু,
খাবে এসো। আমি ডাকা মাত্র রাজ্যের কাজ ফেলে হলেও ও এসে হাজির হবে। এবারে এলো, হাতে মশলা লেগে আছে, ঘামছেও খুব। ঘামের কারণে নাকের ডগায় মুক্তোর দানার মতো দেখাচ্ছে ওর। আমি ওকে কিছু বলবো, তখনই বাইরে থেকে শোরগোল ভেসে আসে। অনেকের মাঝে কেউ একজন চিৎকার করে বলছিল, হাই হাই রে, সর্বনাশ হয়ে গেছে, বাড়িকালের মাইয়া পুষ্পা গলায় দড়ি দিছে রে, হাই হাই রে। এসব শুনে শাশুড়ি তড়িঘড়ি করে কক্ষ থেকে বেরিয়ে গেল। যেতে যেতে তানুকে বলে গেল, তানু, তুই জামাইয়ের কাছে থাক, আমি দেখা আহি কি হইছে। তিনি চলে গেলেন। আমি বুঝতে পারছিলাম না কি করব। যতদূর জানি পুষ্প তানুর বান্ধবী, একসাথে নাকি ওরা পড়তো। পুষ্প গলায় দড়ি দিয়েছে শুনে ও আমাকে খাবার টেবিলে একা রেখে যাবে নাকি যাবে না সে দ্বিধায় ভুগছিল। আবার কিছু বলতেও সাহস পাচ্ছিল না। ওর মনের অবস্থা বুঝতে পেরে বললাম, তুমি যাও, দেখে এসো কি হয়েছে। অনুমতি পেয়ে তানুও চলে যায়। আমিও আর খাওয়া শুরু করতে পারিনি। আমার শ্বশুর বাড়ি ফিরেনি তখনও। বারান্দায় এসে যখন দাঁড়ালাম, তখন দেখি ছোটাছুটি করে বহু মানুষ পুষ্পদের বাড়ির দিকে যাচ্ছে। আহারে, মেয়েটার নাকি কাল বিয়ে হবার কথা ছিল, ভাবতেই খারাপ লাগছে। বারান্দায় পায়চারি করছি, অপেক্ষা অপেক্ষা করছি ওদের ফেরার। পায়চারি করতে করতে পাশের কক্ষের সামনে যখন এলাম, বাতাসের দমকা হয় চাপিয়ে রাখা দরজাটা তখন খুলে যায়। এ কক্ষে আমার শ্বশুর শাশুড়ি থাকেন। দরজাটা আটকে দিতে যখন সামনে এগোই, তখন আমার নজর চলে যায় ভেতরে বিছানার পাশে থাকা ছোট্ট টেবিলটির ওপর। প্লেট দিয়ে কয়েকটি বাসন ঢেকে রাখা হয়েছে। কৌতূহলবশত এগিয়ে গিয়ে প্লেটগুলো সরিয়ে দেখি, একটায় ভাত, আরেকটায় আলু ভর্তা, আরেকটায় এক টুকরো মোরগের গোস্তের সাথে হালকা ঝোল ও অন্যটিতে ডাল। দেখে আর বুঝতে বাকি রইল না যে এগুলো আমার শ্বশুরের জন্য রাখা। রাতে যখন তিনি ফিরবেন তখন তাকে খেতে দেওয়া হবে। বেশ কিছুক্ষণ পর শাশুড়ি ফিরে আসেন। ওনার চোখে পানি দেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ওখানে? আর কইও না, মাইয়াডা গলায় দড়ি দিয়া মইরা গেল, এখনো ফ্যানের লগে জুইলা রইছে, পুলিশ হায় নাকি নামাইব। কেন এমন করলো জানেন কিছু? তিনি এবার কিছুটা সামনে এসে ফিস ফিস করে বলল, মাইসে কইতাছে হ্যাঁ নাকি বিয়াতে মত আসিল না, বাপ মাই জোর করে বিয়া দিতেছিল, এজন্য মরে যেতে হবে। কি জানি, তাই মাইয়াটা বড়ই ভালো আসিল। ইস। কিছুক্ষণ পর তানু ফিরে আসে। ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল অনেক কেঁদেছে। ওকে কিছু জিজ্ঞেস করব, এ সময় শ্বশুর চলে আসেন। ওনার হাতে একটা ব্যাগ। পাশে দাঁড়িয়ে থাকা তানুর হাতে ব্যাগটা দিয়ে তড়িঘড়ি করে রওনা হন পুষ্পদের বাড়ির দিকে। তানু ব্যাগে কি আছে একবার দেখে নিল। আমারও কৌতূহল হলো জানার। বললাম, কি আছে ব্যাগে? আপনার খুশি। অবাক হলাম এমন জবাবে। বললাম, আমার খুশি মানে? কাপড়। কি কাপড় দেখি তো। ওর হাত থেকে ব্যাগটা নিয়ে দেখতে লাগলাম। প্যান্ট ও শার্ট পিস দেখা যাচ্ছে, বেশ ভালো মানের। কিন্তু শ্বশুর শাশুড়ির জামা কাপড় বলে না, তারা এইসব মানের কাপড়ের সাথে অভ্যস্ত। এরপর জানি না আমার সে রাতে কী হয়ে গিয়েছিল, খেতে ইচ্ছে করেনি। পরদিন ভোরে গায়ের হাটে গেলাম চা খেতে। গায়ের জামাই হিসেবে মানুষ বেশ সম্মান করে। চায়ের স্টলে মাঝবয়সী এক লোকের সাথে দেখা। আমাকে দেখে ব্রেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। এরপর উচ্চ স্বরে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন জামাই? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তাই এত সকালে হাটে আসলেন যে? এ তো চা খেতে চলে আসা। বেশ তো, আসুন বসুন এখানে। কথাবার্তায় বোঝা যাচ্ছিল লোকটা শিক্ষিত। পাশে গিয়ে বসতেই জানতে চাইল কি চা খাবেন, দুধ চা নাকি রং চা। এই সগির 2টা রং চা দে তো, দোকানিকে উদ্দেশ্য করে বলল লোকটা। এরপর আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তা প্যান্ট আর শার্টের পিসগুলো কি পছন্দ হয়েছে আপনার? লোকটার প্রশ্নে আমি কিছুটা অবাক হলাম। বললাম, জি হয়েছে। আপনি কি করে জানেন? ফয়জুর চাচা কাল এসেছিল আমার কাছে, বলেছিল জামাইয়ের লাগে কাপড় কিনুন লাগবো। তুমি লগে আও বাজান। না গিয়ে তো উপায় নেই। এরপর চেয়ারম্যানের দেওয়া নতুন দোকান থেকে ঢাকা থেকে আসা সদ্য চালানের কাপড়গুলো থেকে বাছাই করে সেগুলো নেই। আসলে ফৌজুর চাচার ভাগ্য খুব ভালো, আপনার মতো একজনের কাছে মেয়ে দিতে পেরেছেন। লোকটা সারা জীবন শুধু কষ্ট আর কষ্টই করে গেল। সে যাই হোক, আপনি কিন্তু আমাদের গায়ের উপরে জামাই।
এমন সম্ভ্রান্ত ঘরে এ গায়ের আর কোনো মেয়ের বিয়ে হয়নি। এটা আমাদের জন্য গৌরবের। লোকটা অদ্ভুতভাবে নিজে থেকে এত এত কথা বলে যাচ্ছিল দেখে কিছুটা বিরক্ত লাগছিল আমার। ততক্ষণে চা শেষ হয়ে যাওয়ায় বিল দিয়ে বেরোতে চাইলেও সেটা দিতে দিল না লোকটা। আমি বেরিয়ে কাঁচা বাজারের দিকে এলাম। অনেকের ভিড়ে শ্বশুরকে নজরে পড়ল আমার। মাছ বিক্রেতার সাথে দরদাম করছেন বলে মনে হলো। দূর থেকে পর্যবেক্ষণ করলাম ওনাকে। বেশ কিছুক্ষণ পর মাছ না কিনেই অন্যদিকে চলে গেলেন। আমি এগিয়ে যেয়ে মাছ বিক্রেতাকে জিজ্ঞেস করলাম, ভাই উনি মাছ নিলেন না কেন? লোকটা বিরক্তিকর স্বরে বলল, আর কোয়েন না, গতকালও মাছ নিল বাকিতে, আজ আইসে বাকি নিতে। কয় টাকার ব্যবসা আমার, মাছ বাকিতে দেওয়ান যায়? লোকটার কথা শুনে ভিড়ের মাঝে শ্বশুরকে খুঁজতে থাকে আমার চোখ দুটো। কয়েক মুহূর্ত পর তাকে আবিষ্কার করতে সক্ষম হই। জীর্ণ পোশাকে ব্যাগ হাতে হন্যে হয়ে বাজারের এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে লোকটা। ছুটে বেড়াচ্ছে শুধুমাত্র মেয়ের জামাইকে দুবেলা ভালো খাবার খাওয়াবে বলে। আন্তরিকতার কোনো কমতি নেই তার মাঝে। মনটাও বিশাল, তবে তার স্বাদ থাকলে কি হবে, সাধ্য তো নেই। এগিয়ে গেলাম শ্বশুরের দিকে। তরকারির একটা দোকানের সামনে তিনি দাঁড়িয়ে দরদাম করছেন। পাশে দাঁড়িয়ে ওনার কাঁধে হাত রেখে বললাম, বাজার করতে এসেছেন? উনি আতকে উঠলেন। পরক্ষণে আমাকে দেখে মুচকি হাসলেন। বললেন, হ জামাই, তা তুমি এইখানে? ব্যাগটা দিন আমার কাছে। ব্যাগ দিয়া তুমি কি করবা? দিন তো। আমার পিড়াপিড়িতে ব্যাগটা দিতে বাধ্য হলেন উনি। ব্যাগ নিয়ে সবজির দোকানিকে বললাম, আমরা এসেছি একটু পর। হ্যাঁ জি ঠিক আছে। দোকানি বলল, শ্বশুরকে নিয়ে মাছওয়ালার কাছে এলাম। তার কাছে থাকা সবচেয়ে বড় মাছটা কিনে নিলাম। এরপর গরুর গোস্ত, সবজি ও অন্যান্য মশলা দিয়েও কিনে নিলাম। পুরোটা সময় ধরে শ্বশুর আমার সাথে ছিলেন। আমাকে বারবার দেখছিলেন বিস্মিত হয়ে। 9টার দিকে বাড়ি ফিরি আমরা। আমার হাতে বাজারের ব্যাগ দেখে তানুর চোখ একেবারে ছানা ভরা। বারান্দা থেকে নেমে আমাদের দিকে এগিয়ে এসে বলে, কি ব্যাপার, সকাল থেকে কোথায় ছিলেন? আর এসব কি আপনার হাতে? বাবা এসব কি? শ্বশুরও আমাকে উদ্দেশ্য করে এক নিঃশ্বাসে কথাগুলো বলে তানু। আমি ব্যাগ রেখে ওকে নিয়ে রুমে চলে আসলাম। এরপর কাঁধে হাত ও কাজল মাখা দুটো মায়াবী চোখে চোখ রেখে বললাম, আজ থেকে তুমি তোমার স্বামীকে নতুনভাবে দেখবে। তুমি এখানে যতদিন থাকতে চাও থাকবে এবং আমার সাথেই থাকবে। আমার জন্য তোমাকে আড়ালে আর কখনো এই মায়াবী চোখ দুটো ভেজাতে হবে না, ভিজতে দেব না আমি। কথাগুলো শুনে তানুর চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। আর আমিও নিজের দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে গেলাম। যেভাবে একজন যোগ্য স্বামী হিসেবে এমন অবস্থায় নিজের স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করতে হয়, তাকে ভালোবাসতে হয়।